আমার হৃদস্পন্দনময়ী। তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস শুভ্র? আচমকা মায়ের কণ্ঠে পেছন ফিরে তাকায় শুভ্র। দেখে তার মা হাতে কয়েকটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সেই কিছুটা আমতা আমতা করে বলে, ও আসলে এখনই অফিস থেকে আসলাম। ও আচ্ছা, তাহলে দাঁড়িয়ে থাকিস না আর ফ্রেশ হয়ে নে। অর্ণিমা তো রেডি হয়ে গেছে, তোদের তো আবার তাড়াতাড়ি রওনা দিতে হবে। হুম, ঠিক আছে। কথাটি বলে হাত থেকে অফিস ব্যাগ সোফার উপর রেখে কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় শুভ্র। আর্নিকা ও শুভ্রতা এতক্ষণ মা ছেলের দিকে তাকিয়েছিল। শুভ্র ওয়াশরুমে যেতেই আর্নিকার পাশ ঘেঁষে এসে দাঁড়ায় শুভ্রতা। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া এতক্ষণ কেন দাঁড়িয়েছিল বলো তো ভাবি? আর্নিকা তাকায় শুভ্রতার দিকে। ওই বদলোক কেন দাঁড়িয়েছিল সে কি করে বলবে, সেটাই সে বুঝতে পারছে না। তাই সেও শুভ্রতার ন্যায় ফিসফিস করে বলে ওঠে। আমি কি করে জানবো? সুব্রতা আর্নিকার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, ভাইয়া তোমাকে দেখে থমকে গেছে বুঝলে? তোমার এই রূপে ভাইয়া বিমোহিত হয়ে পড়েছে। হৃদয়ের প্রণয়ের প্রলয় শুরু হয়েছে। সুব্রতার কথা শুনে তার দিকে নাক মুখ কুঁচকে তাকায় আর্নিকা। তাকে দেখে ওই বদলোকের হৃদয়ে কোনোদিনও প্রণয়ের প্রলয় শুরু হতে পারে নাকি? কয়লার মতো মানুষ কোনোদিনও প্রণয় সূত্রে বাঁধতে পারে না। তাই আর্নিকা অবাক হয়ে বলে ওঠে। ওই বদলোকের হৃদয়েও আছে নাকি আবার? সুব্রতা আবারও দুষ্টু হেসে আগের ন্যায় বলল, না থাকলে কি আর বিয়ে করব না বিয়ে করব না করতে করতে দেখতে কি একবারে বিয়ে করে নিয়ে আসি নাকি? আনিকা এই কথার প্রতিবাদ করে কিছু বলতে চাইল, তবে পারল না। তার আগেই সুমি খান বলেন, দেখি অর্ণিমা, এই কয়েকটা গয়না পরে নাও। তো বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাচ্ছ, খানবাড়ির বউ হয়ে এভাবে খালি গলায় গেলে মানায় নাকি? কথাটি বলতে বলতে তিনি এগিয়ে আসলেন আর্নিকার দিকে। তারপর তার হাতে থাকা বক্সগুলো আর্নিকার হাতে দিয়ে বললেন, এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছেন, আজকে আমি তোমাকে দিলাম। আজ থেকে এগুলো তোমার। আর্নিকা সেগুলো হাতে নেয়। তারপর মুখে অসহায় ভাব এনে বলে, এগুলো নিলাম ঠিক আছে, কিন্তু আমার যে গয়না করতে ভালো লাগে না। সুমি খান মুচকি হেসে বলল, তোমার যেগুলো ইচ্ছে সেগুলো পরো, আর বাকিগুলো রেখে দাও তোমার কাছে। আর্নিকা মিষ্টি করে হেসে বলে। ঠিক আছে। সূর্যাস্তের পরবর্তী সময়ে সূর্য লাল রাঙা হয়ে লুকিয়েছে পশ্চিম দিগন্তে। তার সাথে সাথেই ধরনের বুকে আবির্ভাব হয়েছে মৃদু অন্ধকার। গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে আর্নিকা। মৃদু হাওয়ায় তার কোমর সমান সিল্কি চুলগুলো এসে পড়েছে তার পাশে। ড্রাইভিং সিটে বসা শুভ্রের মুখে এতে একটুও বিরক্ত নয় শুভ্র, বরং চুলের মৃদু মিষ্টি ঘ্রাণ তার ভালোই লাগছে। আর চোখে বেশ কয়েকবার দেখে নিয়েছে এই ছলনাময়ী রমণীকে, যে এই মুহূর্তে তার কেশদয় দ্বারা শুভ্রকে মোহিত করে চলেছে। শুভ্রর আর চোখে তাকানোর মাঝেই আর্নিকা হুট করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমাকে কি আজ বিশ্ব সুন্দরী লাগছে? আর্নিকার হঠাৎ কথায় একটু চমকালো শুভ্র, তবে সেটা তার মুখবিবর দেখে বোঝা গেল না। তার মুখমণ্ডল বরাবরের ন্যায় গম্ভীর। সেভাবেই সে উত্তর দিল, কেউ যদি শেওড়া গাছের পেতনিকে বিশ্বসুন্দরী বলে ঘোষিত করে তাহলে হয়তো হ্যাঁ। কি আপনি আমাকে শেওড়া গাছের পেতনি বললেন? দাঁতে দাঁত চেপে বলে ওঠে আর্নিকা। তার কথা সম্পূর্ণ অস্বীকার করে শুভ্র বলল, কই না তো, আমি কি তা বলতে পারি? আপনি একটু আগে ইনডিরেক্টলি আমায় পেতনি বললেন। সহজ সরল কথাই বোঝো না, আবার ইনডাইরেক্টলি কথা বুঝে গেলে। একদম একদম মিথ্যে কথা বলবেন না, আর কথা ঘোরানোর চেষ্টাও করবেন না। আমি যদি পেতনি হই তাহলে কেন বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছিলেন? আমি কি কিছু বুঝি না? শুভ্র এবার কিছুটা থমকালো। ধরা পড়ে যাওয়ার ন্যায় আর্নিকার থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে মনোযোগ দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার তোমাকে দেখার কোনো ইচ্ছে নেই যে আর চোখে তাকাবো। সন্ধিয়ান কণ্ঠে আর্নিকা বলে ওঠে। তাহলে দেখছিলেন কেন? শুভ্র এবার আর্নিকার দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল। জাস্ট শাট আপ স্টুপিড। আর্নিকা ভয় পেল না। তার বাবা বলেছে তুমি যদি সত্য হও তাহলে কোনো কিছুতে ভয় পাবে না। তাই সে বিজ্ঞদের মতো করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জানি, সত্যি কথা সবারই গায়ে ফোসকা পড়ে। আপনারও পড়েছে, তাই চিৎকার করছেন। চিৎকার করতে হবে না। আমাকে দেখার ভুলের জন্য আপনাকে আমি মাফ করে দিলাম, যান। আর্নিকার কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলে না শুভ্র। এখন কিছু বললে তার নিজের ক্ষতি, তার থেকে চুপ থাকাই ভালো। বাকিটা পথ নীরবতার মাঝে কাটিয়ে গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির সামনে। আর্নিকা আগেই গাড়ি থেকে নেমে সদর দরজার কাছে গিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাজিয়েছে।
যেন সে আর ধৈর্য নিতে থাকতে পারছে না বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আর্নিকা আবারও হাত বাড়িয়ে কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে দেয় তার বাবা আজাদ চৌধুরী। তিনি এতক্ষণ মেয়ের অপেক্ষাতেই ড্রয়িং রুমে বসেছিলেন। দরজা খোলার সাথে সাথেই আর্নিকা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে, জড়িয়ে ধরল তাকে। ইতিমধ্যে আঁখি পল্লব ঝাপসা হয়ে উঠেছে তার। কোনো কথা না বলেই বাবার বুকে মাথা রেখে চোখের জল ফেলছে আর্নিকা। আজাদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বললেন, এখন তো আমার কাছে চলে এসেছিস মা, তাহলে কাঁদছিস কেন? কাঁদে না মামনি। গাড়ি থেকে লাকেজ বের করে দরজার কাছে এসে দাঁড়িয়ে এই বাবা মেয়ের আবেগময় দৃশ্য দেখছে শুভ্র। তাকে দেখেই আজাদ চৌধুরী বললেন, দাঁড়িয়ে আছো কেন শুভ্র বাবা, এসো ভেতরে বসো। শুভ্র নিজের গম্ভীর ভাব বজায় রেখে বলে লাগেজ সাইডে রেখে সোফায় গিয়ে বসে। আজাদ চৌধুরী মেয়েকে নিয়ে সোফার কাছে আসেন। তখনই সেখানে উপস্থিত হয় আমিনা চৌধুরী। আর্নিকা এবার বাবাকে ছেড়ে মায়ের কাছে যায়, তাকে জড়িয়ে ধরে। তাদের ছাড়া এই প্রথম কোথাও ছিল সে, তাই কয়েকদিনেই হাঁপিয়ে উঠেছে সে, যেন কত বছর তাদের দেখে না। আমিনা চৌধুরীও মেয়েকে দুহাতে জড়িয়ে নেয়। মেয়েকে যতই সারাদিন বকাবকি করুক না কেন, সব কিছুই ভালোবেসেই করতেন তিনি। মেয়েকে জড়িয়ে নিয়ে তিনি কাঁপা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? আর্নিকা মাকে ছেড়ে দাঁড়িয়ে বলল, ভালো। তারপর অভিমানী সুরে আবারও বলে, সরি, ভালো। তারপর অভিমানী সুরে আবারও বলে, তোমরা কি আমার খোঁজ নাও? তাই তো আমি চলে আসলাম। আমি তো আর তোমাদের নিজের মেয়ে না, তাহলে ঠিকই খোঁজ নিতে। আমিনা চৌধুরী মুস্কি হেসে বললেন, বিচ্ছু মেয়ে আস্তে আস্তে ফাজলামি শুরু। এখন তো তাই নাও না। আমি তো সত্যি কথাই বললাম। তা তোমাদের আসল ছেলে কই? অনেকের আজকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। একটা কাজে নাকি আটকে পড়েছে, কালকে আসবে। দেখেছো আমাকে কেমন ভুলে গেছে? আমি এসেছি তাই সে বাড়ি আসবে না? কাজে আটকে পড়েছে। অর্নি কালকে তো আসবেই। হুম, আসতে দাও তাকে, তারপর আমি দেখাচ্ছি। আনিকার কথায় মুস্কি হাসেন আমিনা চৌধুরী, কিছু বলেননি। তারপর শুভ্রের সাথে কুশল বিনিময় করে চা নাস্তার ব্যবস্থা করেন তিনি। এই প্রথম মেয়ে জামাই এসেছে, ভালো করে খাতির যত্ন না করলে হয়। আজাদ চৌধুরী ও শুভ্র কথা বলতে থাকেন সেখানে। আনিকা আর সেখানে দাঁড়ায় না, নিজের কক্ষে চলে যায়। বহুদিন পর নিজের কক্ষে আসার আনন্দই আলাদা এখানে, যেন এক শান্তি লুকিয়ে আছে। কক্ষে এসেই সে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। এখন যেন তার আরাম লাগছে। আহা, কি শান্তি! কথাটি ভেবেই মুচকি হাসে আর্নিকা। তারপর বিছানা থেকে উঠে বসতেই দরজার কাছে দেখতে পায় শুভ্র দাঁড়িয়ে তার পানের তাকিয়ে আছে। আর্নিকা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, এই বদলোক, আপনি আবারও কেন আমার দিকে তাকিয়ে আছেন? তুমি দেখাতে পারো আর আমি দেখতে পারি না। শুভ্রের কথায় কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে নেয় আনিকা। সে দেখাতে পারে মানে সে কি দেখিয়েছে? কথাটি ভেবে নিজের পানে তাকায় আনিকা। তাকাতেই আখিজোড়া বড় বড় হয়ে যায় তার। রবি এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়ার কারণে পেটের কাছে অনেকটাই অংশ উন্মুক্ত হয়ে আছে, তাহলে যার ফলে শাড়ি ফাঁক হয়ে গড়িয়ে তার ফর্সা ওদর দৃশ্যমান। তাড়াতাড়ি শাড়ির আঁচল টেনে নেয় সে। তারপর চোখ পাকিয়ে শুভ্রর দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, বদলোক, অশুভ লোক, দৃষ্টি সংযত করুন। নিজের না হলে আপনার চোখ আমি তুলে বিক্রি করে দেব, অশুভ লোক কোথাকার। তখন তোমায় সবাই অন্ধের বউ বলবে। এই একদম চুপ করুন। আমার বড় অন্ধ নয়, আপনিই অন্ধ। শুভ্র বাঁকা হেসে শোধায়। তা আপনার বরটা কে জানতে পারি? দাঁতে দাঁত চেপে আনিকা বলে ওঠে, যেই হোক তাতে আপনার কি? না, আসলে তাকেই জিজ্ঞাসা করতাম কি করে এই পাগলিটাকে বিয়ে করলো সে। আমি আত পাগল না। তাহলে কেন আপনি জোর করে বিয়ে করেছেন আমায়? তাহলে বলতে চাচ্ছ আমি তোমার বিয়ে করা বর? আনিকা এক পর্যায়ে থমকায় কিছুটা, তবে হার মানে না। আবারও জোরালো কণ্ঠে বলে, মানি না আপনাকে বর। শুভ্র আনিকার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি তো সত্যিই আধ পাগল। একবার বলছো আমি তোমায় জোর করে বিয়ে করেছি, আবার একবার বলছো আমি তোমার বর নই। আমি আত পাগল নই, আপনি ফুল পাগল। নিশিরাতের চাঁদের বিদায় নেয়ার সাথে সাথেই যেন সূর্য এসে নিজের আধিপত্য স্থাপন করতে শুরু করে দিয়েছে পৃথিবীতে। সকালের আবহাওয়া বেশ উত্তপ্ত আজ। সকাল থেকেই সূর্য যেন সবাইকে অগ্রিম বার্তা দিয়ে যাচ্ছে দুপুরে অসহ্যনীয় উত্তপ্ততার। ঘড়ির কাঁটার টিকটিক করে জানান দিচ্ছে এই মুহূর্তে সকাল 10টা। চারদিকে ঝলমল রোদ দেখে মনে হচ্ছে যেন দুপুরের মধ্যাহ্ন সময় চলছে।
কিছুক্ষণ পূর্বেই ঘুম থেকে উঠে নাস্তা করে ড্রয়িং রুমের সোফায় এসে বসেছে শুভ্র। অফিস যাওয়ার কথা থাকলেও তার মাননীয় শাশুড়ি মায়ের জন্য যেতে পারেননি সে। আর্নিকা তার মায়ের সাথে রান্নাঘরে দুপুরের খাবারের ব্যবস্থা করছে। যদিও সে চুপচাপ বসেই আছে আর তার মা রান্না করছে এবং শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হয় চলতে হয় সেসব বলেই যাচ্ছেন দক্ষ শিক্ষিকার ন্যায়। এক পর্যায়ে বিরক্ত হয় আর্নিকা। তার মা শ্বশুরবাড়ি করে চলেছে সেই তখন থেকে, আর কোনো কথা যেন তার কণ্ঠ থেকে বেরোতে যাচ্ছে না। আর্নিকা বাহানা খোঁজে এখান থেকে বেরিয়ে যাওয়ার। অনেক ভাবার পরেও কোনো কিছু খুঁজে পায় না সে। তখনই শুনতে পায় তার মায়ের কথা। শোন অর্নি, জামাইয়ের খেয়াল রাখবি, তার কথা মতো চলার চেষ্টা করবি, একদম বেয়াদবি করবি না। আর এখন একটু বুঝদার হয়ে যা, আর কত ছেলে মানুষে করবি। মায়ের কথায় বাহানা খুঁজে পায় আর্নিকা। সে মায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, তাহলে আমি যাই, ওনার কি লাগে দেখে আসি। মেয়ের কথায় অবাক হলেন আমেনা চৌধুরী। কাল থেকে তিনি লক্ষ্য করছেন মেয়ে তার জামাইকে এড়িয়ে চলছে। মা হয়ে মেয়ের মন বুঝতে একটুও সময় লাগেনি তার। নিমিষেই তার মনের গহীনে লুকায়িত কথা বুঝে যান তিনি। আর্নিকা শুভ্র যে স্বাভাবিক দাম্পত্য নয় সেটা তিনি বেশ বুঝতে পেরেছেন। তাই তো এতক্ষণ তিনি মেয়েকে বোঝাচ্ছিলেন এত কিছু। তবে এবার মেয়ের কথায় তিনি একটু খুশি হলেন। যাক, তার মেয়ে তাহলে একটু বুঝেছে। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে তিনি বললেন, যা গিয়ে দেখি আর কিছু লাগবে কিনা। আর্নিকা যেন এই কথারই অপেক্ষায় ছিল। মা বলতেই যত দ্রুত সম্ভব বেরিয়ে গেল রান্নাঘর থেকে। ড্রয়িং রুমে আসলো সে, দেখলেও শুভ্র সোফায় বসে ল্যাপটপে কোনো অফিসের কাজ করছে। অফিসে যেতে পারেনি কিনা তার দিকে তাকিয়ে মুখ বাঁকায় আর্নিকা। তোর বইয়ে গেছে, এই লোককে জিজ্ঞাসা করার কিছু লাগবে নাকি। আবার মুখ বাঁকিয়ে শুভ্রের বিপরীত পাশে সোফায় বসে টিভি চালু করে সে। শুভ্র এক পলক তাকায় আর্নিকার দিকে, তবে কিছু বলে না। আবারও নিজের কাজে মনোযোগ দেয় সে। আর্নিকা আরাম করে সোফায় বসতেই তীব্র বেগে কলিং বেল বেজে ওঠে বাড়ির। বিরক্ত হয় আর্নিকা। এখনই এসে একটু বসলো, তাতেই আবার কে আসলো। পরক্ষণে ভাবে তার ভাইয়া অনেকের আজ আসার কথা। কথাটি ভেবে আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে যায় দরজার কাছে। দরজা খুলে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হয় আর্নিকা। পরক্ষণে খুশিতে জড়িয়ে ধরে তাকে। আর্নিকার এভাবে দৌড়ে যাওয়ার কাজে ব্যাঘাত ঘটে শুভ্রের। চোখ তুলে দরজার পানে তাকায় সে। সেদিকে তাকাতেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। আর্নিকা এক অপরিচিত ছেলেকে জড়িয়ে ধরে আছে। হাত মুষ্টিবদ্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ায় সে। আর্নিকা ছেলেটিকে ছেড়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, রেহান ভাইয়া, তুমি আসবে বলনি কেন? রেহান আর্নিকার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল। তুই বিয়ে করেছিস, আমাদের বলেছিস? আর্নিকা মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল। আমি কি আর বিয়ে করতে চেয়েছি না? আর্নিকা আরো কিছু বলতে চাইল, তবে পারল না। তার আগে রেহানের পেছন থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর। আমাকে তো ভুলেই গেছে সবাই। কথাটি বলেই মেয়েটি রেহানের পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। আর্নিকা যেন আরও একবার খুশিতে আত্মহারা হয়ে উঠল। তৎক্ষণাৎ মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, তোকে কি আর ভোলা যায় নাকি রোহান্নার বাচ্চা? একদম আমাকে আলতু ফালতু নামে ডাকবে না। আমার একটা সুন্দর নাম আছে, রুহিনা ইসলাম রোহা। হয় রুহিনা বলবি, না হলে রোহা। রেহান এবার ব্যঙ্গ করে বলে ওঠে। তোকে মনে রাখার মতো কি আছে যে মনে রাখতে হবে? কথাটি শুনে রুহানি রাগী কণ্ঠে বলল। একদম রাগাবানা ভাইয়া বলে দিলাম। আর্নিকা রুহানিকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রেহান ভাই, একে রাগিও না, পাগলা ঘোড়া খেপলে কিন্তু শান্ত করানো মুশকিল। আর্নিকার কথায় হো হো করে হেসে উঠল রেহান। তার সাথে সাথে আর্নিকাও হেসে উঠল। আর রুহানি তাদের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। দূর থেকে তাদের এই হাসাহাসি দেখে রাগে ফুঁসছে শুভ্র। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও আর্নিকার দিকে, তবে কিছু বলল না। আর্নিকাদের হাসাহাসির শব্দে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন আমেনা চৌধুরী। রেহান ও রুহানিকে দেখে তাদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোরা এসে গেছিস রেহান? দরজার দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আর্নিকা মায়ের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল। মা, তুমি জানতে ওরা আজকে আসবে? আমিনা চৌধুরী কিছু বলার আগে রেহান বলে ওঠে। সবাই জানতো, শুধু তুই ছাড়া। আর্নিকা এবার অভিমানী স্বরে বলল। তোমরা জানতে, তবু আমায় বললে না কেন? রুহানি রাগ ছেড়ে এবার হাসতে হাসতে বলল, এটা আমার প্ল্যান ছিল তোকে সারপ্রাইজ দিতে। তো কেমন লাগলো সারপ্রাইজ? একেবারে দারুণ।
দেখতে হবে না কার প্ল্যান? কথা বলতে বলতেই ড্রয়িং রুমে প্রবেশ করল সবাই। সেখানে আসতেই রেহান ও রুহানি শুভ্রের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আরিকার দিকে তাকালো। তাদের অবস্থা বুঝতে পেরে শুভ্র নিজেই নিজের রাগ যথাসম্ভব দমন করে রেহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। হাই, আমি শুভ্র, আনিকার হাজবেন্ড। রেহানও শুভ্রের সাথে হ্যান্ডশেক করে বলে। আমি রেহান, আন্নিকার একমাত্র ফুপির একমাত্র ছেলে। তারপর রুহানির দিকে ইশারা করে বলল। ও আমার বোন রুহানি। শুভ্র এক পলক তাকায় তার দিকে, তবে কিছু বলে না। রুহানি তাকিয়ে আছে তার দিকে, সে নিজের থেকেই শোধায়। কেমন আছেন ভাইয়া? শুভ্র গম্ভীর কণ্ঠে শুধু বলল। ভালো। আর কিছু বলল না সে। আমিনা চৌধুরী তাদের বসতে বলে চলে যান নাস্তার ব্যবস্থা করতে। শুভ্র ও রেহান সোফায় বসে কথা বলতে থাকে। যদিও কথা বেশি রেহান বলছে, শুভ্র নিজের দাম্ভিকতা বজায় রেখে শুধু একটু কথা বলছে। সে ভেতরে ভেতরে এখনও রাগে ফুঁসছে, শুধু অপেক্ষায় আছে এই বেয়াদব বউকে একান্তে পাওয়ার। আরিকা, রুহানি ও সোফায় একপাশে বসে কথা বলছে। প্রায় অনেক দিন পর তাদের দেখা, বেশ কথা জমে আছে তাদের। রুহানি ও আনিকা সমবয়সী, তাই তাদের মিলটাও কাজিন কম ফ্রেন্ড বেশি। আর রেহান তাদের থেকে 4 বছরের বড়, তবু তাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। রেহান হাস্যোজ্জ্বল একটি ছেলে, হাসতে ও হাসাতে পছন্দ করে বেশি, তাই সবার সাথেই তার অল্পতেই ভাব জমে যায়। দিনের মধ্যে প্রহর প্রায় 12টা বেজে যাচ্ছে। চারদিকে খা খা রোদ, রোদের তাপে সব কিছুই যেন ঝলসে যাচ্ছে। তবুও সূর্যের তেজ কমছে না, বরং সময় গড়ানোর সাথে সাথে আরও বেড়ে চলেছে। নীল আকাশে আজ আর মেঘের ভেলা নেই, নেই কোনো পাখিদের মেলা। এই তপ্ত দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঈশা। তাদের বাড়ির কাছ থেকে হেঁটে আসতে আসতে প্রায় মেন রাস্তায় চলে এসেছে সে। তবু অটো বা রিস্কা কিছুই পাচ্ছে না সে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে তার। এই মুহূর্তে আর্নিকার ওপর ভীষণ রাগ হচ্ছে তার। এই ভর দুপুরে বাড়ি থেকে বেরোতে চায়নি সে, কিন্তু আর্নিকার জেদের কাছে হার মেনে আর্নিকাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ঈশা। তার যাওয়ার কোনো ইচ্ছে নেই সেখানে। অনেক বাড়ি থাকলে যাওয়ার একটু ইচ্ছে হতো, কিন্তু সেও তো বাড়িতে নেই। কবে ফিরবে তাও জানা নেই। তাই তাই আরও যেতে ইচ্ছে করছে না তার। প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে সে মানুষটার দেখা পাচ্ছে না। এসব কিছু ভেবে আবারও মন খারাপ হয় ঈশার। মন খারাপের মাঝেই তার সামনে এসে দাঁড়ায় এক গাড়ি। ঈশা চোখ তুলে তাকায় সেদিকে, তখনই তার দৃষ্টি স্থির হয়ে আসে। গাড়ির ব্যাক সিট থেকে বেরিয়ে আসে অনেক। পরনে তার হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, চোখে ব্ল্যাক সানগ্লাস, গাড়ির ছোট ছোট শেভ করা দাড়ি ও মার্জিতভাবে জেল দিয়ে সেট করে রাখা মাথা ভর্তি চুল। ঈশা তাকিয়ে রয় মুগ্ধ নয়নে। এই মুহূর্তে তার মনে হচ্ছে আর্নিকাকে জড়িয়ে ধরে ফটাফট কয়েকটা চুমু খেতে, তাকে জোর করে বাড়ির বাইরে আনার জন্য। এই মেয়ে, ডাকছি শোনো না কেন? ঈশার ভাবনার মাঝেই জোরে ধমক দিয়ে ওঠে অনেক। ধমক শুনে কেঁপে ওঠে ঈশা, চোখ নামিয়ে নেয় সে। তা দেখে অনেক আবারও বলে। এই মেয়ে, কথা বের হয় না মুখ দিয়ে? কখন থেকে বলছি এই ভর দুপুরে এখানে কি করছো? অনেকের কথায় ঈশা এবার বলে ওঠে। আপনাদের বাড়ি যাচ্ছিলাম, আর্নিকা যেতে বলেছে। অনেক রাজবাড়ি কণ্ঠে বলল। তো সকাল সকাল যেতে পারোনি? এই ভর দুপুরে বের হয়েছো মাথা মোটা? এ পর্যায়ে রাগ হয় ঈশার। এই মানুষটা এমন কেন? তার সাথে একটু ভালোভাবে কথা বললে কি হয়? তবুও নিজেকে সামলে বলে। আমি যেতে চাইনি, আর্নিকা জোর করছিল তাই। ঠিক আছে, গাড়িতে উঠে বস। কথাটি বলেই আর দাঁড়ায় না অনেক, গাড়িতে উঠে বসে। ঈশাও মানা করে না, গাড়িতে উঠে বসে। তার সাথে ভালোভাবে কথা না বললেও তাকে চোখের সামনে তো দেখতে পাবে। এই অনেক, আর কি চাই তার? মন ভরে একটু দেখবে, আজ কতদিন মানুষটাকে দেখেনি সে। বিকেল 5টা, আর্নিকাদের ছাদে বসে আছে আর্নিকা, ঈশা, রুহানি। ঈশা আর রুহানি হাসতে হাসতে গল্প করলেও বিরক্ত হয়ে বসে আছে আর্নিকা। তার বিরক্তের কারণ সে নিজেও ঠিকভাবে জানে না। শুভ্রের সাথে দেখা হওয়ার পর থেকেই রুহানি তার নামে প্রশংসার ঝড় তুলে দিয়েছে আর্নিকার সামনে। তার লুক, অ্যাটিটিউড, কথা বলার স্টাইল, ভাবভঙ্গি সব কিছুতেই এক প্রকার ক্রাশ খেয়ে বসে আছে সে। তার জন্য আর্নিকাকে বারবার বলে চলেছে, তুই জিতে গেছিস বোন, তুই জিতে গেছিস এমন একটা হ্যান্ডসাম বর পেয়ে। এতটুকুতেই ক্ষান্ত নয় সে, আবারও বলছে। এটা যদি তোর বর না হতো তাহলে আমি একটু আমার লাইন ক্লিয়ার করার চেষ্টা করতাম, পারলে আজকেই কাজী অফিস গিয়ে বিয়ে করে নিতাম।
মূলত এই সব কথাতেই বিরক্ত আর্নিকা। তার ওই বদ লোকের প্রশংসা সহ্য হচ্ছে না, বিশেষ করে রুহানির মুখে তার কেমন যেন হিংসা হিংসা লাগছে। রুহানি কেন তার বরের প্রশংসা করবে? যদিও সে বর মানে না, তবুও তো তার বর। আবার মাঝে মাঝে নিজের ভাবনাতে বিরক্ত হচ্ছে সে। ওই বদলোকের প্রশংসা করুক আর নিন্দা করুক, তাতে তার কি আসে যায়? কেন ভাববে ওই বদলোকের কথা সে? অন্ধকারাচ্ছন্ন রাত্রি, দুপুরের উত্তপ্ত আবহাওয়া এখন আর নেই। রাত বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে এসেছে, চারিদিকে এক শিথিল আবহাওয়া বইছে। দুপুরের উত্তপ্তটা কমলেও শুভ্রের রাগ কমেনি, বরং বেড়েছে। সেই ঘটনার পর থেকে আর্নিকাকে একান্তভাবে পায়নি শুভ্র। মেয়েটা নিজে থেকেই তার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। কিন্তু সেই রেহান কেহান তার সাথে ঠিকই হাসাহাসি করছে, আড্ডা দিচ্ছে। শ্বশুরবাড়ি হওয়ায় শুভ্র বলতে পারছে না কিছু, সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। রাত এখন 12টার কাটায়। আর্নিকার কক্ষে রক্তচক্ষু নিয়ে বসে আছে শুভ্র। আধা ঘন্টা আগেই সে কক্ষে এসেছে। আসার আগেও আর্নিকাকে আসতে বলেছিল কক্ষে, কিন্তু তার বউয়ের কোনো খোঁজ নেই। সে রেহান, রুহানি ও অনিকের সাথে বসে আড্ডা দিতে ব্যস্ত। ঈশা সন্ধ্যার আগেই বাড়ি চলে গেছে, তাই সে এই মুহূর্তে সেখানে উপস্থিত নেই। রাত গভীর হওয়ার সাথে সাথে শুভ্রের রাগও গভীর হচ্ছে। নেহাতি শ্বশুরবাড়িতে আছে সে, তা না হলে তার এই বেয়াদব বউকে দেখিয়ে দিত তার কথা অমান্য করার ফল। আরও প্রায় আধা ঘন্টা খানিকের পর কক্ষে আসে আর্নিকা। এতক্ষণ সে ইচ্ছে করে রুমে আসেনি, ওই বদলোকের ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিল সে। রাত প্রায় 1টা বাজে, এতক্ষণে নিশ্চয়ই ওই বদলোক ঘুমিয়ে পড়েছে। কথাটি ভেবে মনে মনে হাসে আর্নিকা। আজ আর ওই হাতির মতো শরীরটা ঘুমানোর আগে তাকে জড়িয়ে ধরে থাকবে না। মনের সুখে নাচতে নাচতে কাঠের দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে আর্নিকা। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের গতিতে কেউ এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক ঘটনায় চমকালো, ভরকালো, ঘাবড়ালো আর্নিকা। পিঠের মধ্যে ব্যথাও পেল খানিকটা। মাথায় মুখ বিবর কুঁচকে নেয় সে। আঁখিজোড়া খিচিয়ে বন্ধ করে দেয়ালের সাথে লেপ্টে আছে আর্নিকা। তার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে আছে ব্যক্তিটি। এমতো অবস্থায় নিজের অতি নিকটে কারো উপস্থিতি বুঝতে পারে সে। তার সাথে এটাও বুঝতে পারে মানুষটি আসলে কে। আর্নিকা আঁখিজোড়া খুলে কিছু বলতে চায় শুভ্রকে, তবে তার কণ্ঠনালী ভেদ করে কোনো বাক্য ব্যয় হয় না। শুভ্রের রক্তিম আঁখিজোড়ায় দৃষ্টিগোচর হতেই গলা শুকিয়ে যায় তার। শুভ্র হুট করে আর্নিকার দিকে ঝুঁকিয়ে আসে, তাতে দাঁত চেপে হুঁশিয়ারি কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো তুমি? এত সাহস বেড়ে গিয়েছে? তুমি আমাকে ইগনোর করো। এই শুভ্র শেহরাজ খানকে তুমি ইগনোর করো। আর্নিকা প্রত্যুত্তর না করেই আঁখিজোড়া খিচে বন্ধ করে দেয়ালের সাথে লেপ্টে আছে সে। তার এই নিবিড়তা সহ্য হয় না শুভ্রের। হাতের বাঁধন আরো শক্ত করে রাগী ও উচ্চস্বরে বলে, এই কথা বল, কথা বলিস না কেন? এখন আমার সামনে মুখ দিয়ে কথা বের হয় না, আর অন্য সময় মুখে বুলি ফোটে তোর। শুভ্রের চিৎকারে কেঁপে ওঠে আর্নিকা। বহু কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন, ব্যথা লাগছে আমার। শুভ্র ছাড়ে না, বরং হাতের বাঁধন আরো দৃঢ় করে বলে ওঠে। ব্যথা দেওয়ার জন্যই ধরেছি। আর্নিকা এবার কিছুটা সাহস সঞ্চয় করে বলে ওঠে, কি করেছি আমি? কেন করছেন আমার সাথে এমন? আর্নিকার প্রশ্নে যেন আরো ক্ষেপে গেল শুভ্র। এক হাতের সাহায্যে আর্নিকার 2 হাত উপরে উঠিয়ে চেপে ধরে, অন্য হাত দ্বারা আর্নিকার গাল চেপে ধরে সে। তীব্র ব্যথায় আঁখিজোড়া হতে অশ্রুকণা গড়িয়ে পড়ে গাল বেয়ে আর্নিকার। কণ্ঠনালী হতে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো তার, তাতেও কোনো ভ্রুক্ষেপ হলো না শুভ্রের। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলল, কি করেছিস না? কি করেছিস? তুই আমার সামনে পর পুরুষকে কেন জড়িয়ে ধরবি? আমার কথার অবাধ্য কেন হবি? গাল চেপে ধরায় কিছু বলতে পারে না আর্নিকা। ব্যথায় আঁখি পল্লব হতে অনবরত অশ্রুকণা গড়িয়ে পড়ছে তার। শুভ্র আবারও বলে, আজ বলেছিস, আর কোনোদিন ভুল করেও যদি এই শব্দ তোর কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে। আর্নিকা মাথা দুপাশে নাড়িয়ে না বোঝায়, যার অর্থ সে আর কোনোদিন শুভ্রকে এড়িয়ে চলবে না, আর কোনোদিন তার অবাধ্য হবে না। শুভ্রের রাগ এ পর্যায়ে কিছুটা কমে। এক ঝটকায় আর্নিকাকে ছেড়ে দেয় সে। ছাড়া পেতেই ফ্লোরে বসে ডুকরে কেঁদে ওঠে আর্নিকা। হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে সে, ফর্সা হাত লাল হয়ে আছে। কান্নারত অবস্থাতেই আর্নিকা বলে ওঠে, থাকবো না আপনার সাথে। আপনার মতো খারাপ মানুষের সাথে, অশুভ লোক। আমাকে জোর করে বিয়ে করেছেন, এখন যখন তখন আমাকে সরি এখন যখন তখন আমাকে মারছেন। আমি থাকবো না আপনার সাথে, ডিভোর্স দিয়ে দিব আমি আপনার।
আনিকা কথাটা পুরোপুরি শেষ করতে পারল না। তার আগেই শুভ্র একটানে বাহু ধরে তাকে উঠিয়ে ঠাড়িয়ে একটা চড় মারল তার গালে। এবার আর্নিকা গালে হাত দিয়ে আরো জোরে কেঁদে উঠল। শুভ্র আর্নিকাকে নিজের সামনে দাঁড় করিয়ে গাল চেপে ধরে। আর্নিকা তাকায় শুভ্রের পানে, তাকাতেই চমকে ওঠে সে। ভয়ঙ্কর রক্তচক্ষু দেখে কান্না থেমে যায় তার। শুভ্র এক হাত দিয়ে আর্নিকাকে নিজের অতি কাছে এসে নিজেদের মধ্যখানের দূরত্ব ঘুচায় সে। অপর হাতে আর্নিকার গাল চেপে ধরে হুঁশিয়ারি কণ্ঠে বলে, সেই দিন হবে তোর শেষ দিন, জানে মেরে দেবো তোকে। কথাটি সম্পূর্ণ করেই আর্নিকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ব্যালকনিতে চলে যায় শুভ্র। এক পলকও তাকায় না বিছানায় পড়ে থাকা কন্দনরত আর্নিকার দিকে। চারিদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেই সুমধুর কণ্ঠে ধ্যান ভাঙে শুভ্রের। সেই রাতে ব্যালকনিতে এসেছিল শুভ্র, আর কক্ষে যায়নি সে। রাতের আধারে গন্তব্যহীন ভাবে তাকিয়েছিল সে। এতক্ষণের রাগটা এখন কমে গিয়েছে তার। রক্তিম আঁখিজোড়া এই মুহূর্তে শান্ত শীতল। দীর্ঘশ্বাস ফেলে কক্ষে প্রবেশ করে শুভ্র। কক্ষে প্রবেশ করতেই ধক করে ওঠে তার হৃদ মাঝারে। দ্রুত এগিয়ে যায় বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে থাকা আর্নিকার কাছে। আর্নিকার পাশে বসে তাকে উঠিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় শুভ্র। আর্নিকার শুকনো মুখের দিকে তাকিয়ে আবারও ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। শুভ্র বেরিয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক আর্নিকার কান্নার শব্দ পেয়েছিল শুভ্র। তবে সেই সময় মাথা গরম থাকায় তার কাছে আসেনি সে। যদি রাগের মাথায় তাকে আবারও কষ্ট দিয়ে বসে। কান্না করতে করতে সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল আর্নিকা। গালে অশ্রু গড়িয়ে পড়ার দাগটা তার স্পষ্ট ইঙ্গিত। শুভ্র আর্নিকার মুখশ্রীর পানে চেয়ে রয় নির্মিষে। আর্নিকার কপালে অশ্রুজোড়া গভীরভাবে ছুঁয়ে দিয়ে তার কানের কাছে ফিস ফিস করে বলে, তুমি আমার হৃদস্পন্দন, আমার হৃদস্পন্দনময়, আমার হৃদ মাঝারের একমাত্র অধিকারিণী তুমি। তুমি বিহীন এই আমিটাকে ভাবতেও পারি না আমি। কি করলে আমায় ছলনাময়ী রমণী তুমি। একটু থেমে শুভ্র কিয়ৎক্ষণ সময় নিয়ে আর্নিকার মুখপানে তাকিয়ে থেকে সতর্ক বার্তার ন্যায় বলে ওঠে, আমাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নের মাঝেও ভাবতে পারবে না তুমি। একবার যখন তোমাকে আমার করে নিয়েছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার হয়েই থাকতে হবে। তোমাকে চর মারার জন্য আমি এতটুকুও ক্ষমা প্রার্থী নই তোমার কাছে। বরং আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই আবারও মারবো। দরকার পড়লে মারতে মারতে হাত পা ভেঙে আমার কাছে রেখে দিব। তারপর দেখবো কিভাবে আমাকে ছেড়ে যাও তুমি। বৈশাখ মাসের মধ্য সময়, তবে প্রকৃতির নির্মম উত্তপ্ততায় যেন জ্যৈষ্ঠ মাস চলছে এখন। সময়টা সকাল 10টা। একই গাড়িতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে শুভ্র ও অনেক। এই মুহূর্তে গাড়িটি শহরের ট্রাফিকের মাঝে আটকে আছে। বিরক্ত হয়ে আশেপাশে তাকাচ্ছে শুভ্র। তবে অনেক মোটেও বিরক্ত না, বরং সেই উসখুস করছে শুভ্রকে কিছু বলার জন্য। বেশ অনেকক্ষণ যাবৎ সেটা লক্ষ্য করছে শুভ্র। তাই এবার অনেকের দিকে ফিরে স্পষ্ট ভাষায় গম্ভীর স্বরে বলে ওঠে, কিছু বলতে চাইলে বলতে পারো। শুভ্রের কথায় মোটেও অবাক বা চমকায় না উনি। সে জানে তার স্যার কতটা তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তি। অনেক গভীর শ্বাস নেয়, তারপর কিছুটা ইতস্তত করে বলল, ঠিক আছে, গাড়িতে উঠে বসো। স্যার আসলে বলতে চাচ্ছিলাম যে তুমি জানো অনেক, আমি সোজা সাপটা কথা বলা পছন্দ করি। আর এখন তুমি আমাকে তোমার বোনের বর হিসেবে ট্রিট করতে পারো। ঠিক আছে স্যার। আমাকে তুমি নাম নিয়েও ডাকতে পারো এখন। অনেক ইতস্তত করে বলল। এতদিন তো স্যার বলেই ডেকেছি। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, এতদিন আমি তোমার বোনের হাজবেন্ড ছিলাম না। অনিক এবার নিজেকে স্বাভাবিক করে বলে, ঠিক আছে, স্যারটাই ঠিক আছে, এতদিনের অভ্যাস তো। শুভ্র কিছু বলে না। অনিক এবার কিছুটা সময় নিয়ে বলে ওঠে, স্যার শুভ্র আপনাকে একটা প্রশ্ন করার ছিল। শুভ্র তার দিকে এক পলক চেয়ে গম্ভীর কণ্ঠে বলে। বলো কি বলবে। অনিক কিছুটা ইতস্তত করে বলে, স্যার শুভ্র আপনাকে একটা প্রশ্ন করার ছিল। আমি আপনাকে যতটা চিনি, হুট করে কোনো সিদ্ধান্ত নেয়ার মতো মানুষ আপনি না। তাহলে বিয়েটা তো হুট করে কেন? কিছু মনে করবেন না, কিন্তু আপনি কি বুনুকে আগে থেকে চিনতেন? শুভ্র চোখে হাসে। অনিকের প্রশ্নে যেন সে জানতো প্রশ্নটি এটাই হবে। ট্রাফিক ছেড়ে দেওয়ার গাড়ি স্টার্ট দিতে দিতে সে উত্তর দেয়, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। স্বপ্ন সবকিছু জেনে গেলে আর কিছু জানার আগ্রহ থাকে না। পরে অনিক তার কথায় কিছুই বুঝতে পারে না, তবে এতটুকু বোঝে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না।
সূর্যের রক্তিম বর্ণ ধারণ করে অস্ত নিয়েছে পশ্চিম আকাশে। চারদিকে অন্ধকার ঘনিয়ে এসে রাতের গভীরতা জানান দিচ্ছে। তবে বেশি রাত হয়নি, সবে ঘড়ির কাঁটা 9-এর ঘরে থেমেছে। খানবাড়িতে শুভ্রের রুমে সোফার ওপর বসে আছে আনিকা, রাগে ফুঁসছে সে। সকালবেলায় ঘুম থেকে উঠে শুভ্রকে দেখতে পায়নি সে, তার আগেই অফিসে চলে গিয়েছে। আগের রাতের কথা মনে পড়তে ওই বদলোকের ওপর রাগ হয় তার। আর কোনো দিন সে ওই লোকের সামনে যাবে না, কথাও বলবে না। তারপর সারাদিন তার ভালোই কাটলো। রেহান রুহানের সাথে সারাদিন আড্ডা দিল, মায়ের হাতের খাবার খেলো। কিন্তু যখনই বিকেলবেলা শুভ্র বাড়ি ফিরে আসে, আসার পর থেকেই তার এক কথা, আজ তাকে বাড়ি ফিরতে হবে। হলো তাই, তার জেদ দেখে সবাই মেনে নিল। তবে বলে দিল রাতের খাওয়া দাওয়ার পরেই যেতে পারবে। শুভ্র এতেও রাজি না। তারপর বাধ্য হয়ে আর্নিকার বাবা মা অনুমতি দিল। আর্নিকাকে কেউ এবারেও জিজ্ঞাসা করলো না সে আসতে চায় কিনা।